আমরা আজকে আলাপ আলোচনা শুরু করব হচ্ছে একটা চমৎকার ব্যাপার দিয়ে, রিসেন্ট টাইমে খুব আলাপ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। রেসিপ্রোকাল হচ্ছে এই রেসিপ্রোকাল একটা মুভমেন্টের নাম। সেটা হচ্ছে কোনো একটা পার্ট যদি এইরকম মুভমেন্ট করে, ধরেন যাচ্ছে আবার আসতেছে, যাচ্ছে আবার আসতেছে, এই মুভমেন্টটার নাম হচ্ছে রেসিপ্রোকাল মুভমেন্ট। এখন গাড়ির সিলিন্ডার পিস্টন এইভাবে আপনার যাতায়াত করে, এগুলাকে বলা হয় রেসিপ্রোকাল ইঞ্জিন আর কি। এখন এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, এই ব্যাপারটা হচ্ছে ধরেন এইরকম জিনিসগুলোতে আপনারা ছবি এঁকে ফেলবেন, এগুলো তো ইয়েতে আসবে, ছবি আসতে ধরেন এইরকম আঁকলেন যে এইটা একটা দেশ, এটা হচ্ছে স্টেট এ, এটা হচ্ছে স্টেট বি। এখন স্টেট এ থেকে স্টেট বি প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে, ধরেন এ দেশ থেকে বি দেশে জিনিসপত্র যাচ্ছে। এখন আপনারা জানেন যে জিনিসপত্র ঢুকলে এই দেশ কিন্তু এই জিনিসের উপর শুল্ক আরোপ করবে, যাকে বলা হয় ট্যারিফ। সো সে এর উপর ট্যারিফ ধরেন দিল 10%। এই 10% যে এ দেশ থেকে আমার দেশে যত প্রোডাক্ট ঢুকবে আমার দেশকে 10% ট্যারিফ দিতে হবে বা শুল্ক দিতে হবে। এইটা শুনে এ দেশ করলো কি, বিদেশ থেকে যদি কোনো পণ্য এতে ঢুকে সেও তার উপর 10% ট্যারিফ দিয়ে দিবে। এই জিনিসটার নামই হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। যেমন 2018 সালে যখন আমেরিকা এবং আপনার চীনের মধ্যে যুদ্ধ, এই যে ছবি আঁকলাম এই টাইপের ছবি একটা এঁকে ফেলতে পারেন, এতে করে লেখার মার্ক বাড়বে। তো পারস্পরিক শুল্ক হচ্ছে এরকম, ধরেন চীনের একটা পণ্য আমেরিকায় যাচ্ছে, এখন আমেরিকায় ঢুকতে গেলে কিন্তু আমেরিকান সরকারকে ট্যাক্স দিতে হবে বা ট্যারিফ শুল্ক দিতে হবে। এখন আমেরিকা বললো যে চায়নার প্রোডাক্ট আমেরিকাতে ঢুকতে 25% ট্যাক্স দিতে হবে বা ট্যারিফ দিতে হবে। তখন চায়না দেখলো যে এটা তো তাহলে আমার প্রোডাক্টের জন্য সমস্যা, আমেরিকায় তো আমার প্রোডাক্ট বেশি ঢুকবে না, ট্যারিফের কারণে ওদের দাম বেড়ে যাবে, সো ওরা তো কিনবে না বেশি। তাহলে কি হলো, ওরা প্রতিহত করার জন্য আমেরিকার কোনো প্রোডাক্ট যদি চায়নায় ঢুকে তাহলে 25% ট্যারিফ দিয়ে দিবে। এটাই হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। এটা আলাপ আলোচনায় আসছে কেন, রিসেন্ট টাইমে জানেন যে নরেন্দ্র মোদী গিয়ে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা বৈঠক করে আসছে। এই বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আসছে, তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে তারা ইন্ডিয়াকে F-35 দিবে। F-35 যুদ্ধবিমান, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে বেশি উন্নত ফিচার সমৃদ্ধ। যদিও কিছু কিছু দিক দিয়ে রাশিয়ারটা আগানো বেশি, কিছু কিছু দিক দিয়ে, বাট একবারে সার্বিক দিক দিয়ে করলে সবচেয়ে আলট্রা মডার্ন হচ্ছে F-35। আরও কিছু অভিবাসন নীতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে একটা বড় জিনিস আলাপ আলোচনা হয়েছে হচ্ছে আমেরিকার সাথে কিন্তু আপনার ইন্ডিয়ার একটা বাণিজ্য গ্যাপ আছে। 2023 সালের হিসাবে মোট বাণিজ্য ছিল হচ্ছে তাদের 126 বা 27 বিলিয়ন ডলার, যেইখানে 85 বিলিয়ন ডলারের পণ্য ইন্ডিয়া আমেরিকাতে এক্সপোর্ট করছে, আর আমেরিকা থেকে ইন্ডিয়াতে পণ্য ঢুকছে 41 বিলিয়ন ডলার। তার মানে দেখেন মোটামুটি 40-42 বিলিয়ন ডলারের একটা গ্যাপ আছে। এই গ্যাপে লসে আছে আমেরিকা। আমেরিকা কিনে ধরেন 85 বিলিয়নের আর বেচে 41 বিলিয়নের, তার মানে প্রায় 40-42 বা 45 বিলিয়নের একটা গ্যাপ আছে। এই গ্যাপ মিটিগেট করার জন্য বর্তমান সময়ে এসে তারা দেখছে যে ট্যাক্স আরোপ করে দিতে হবে, এবং আমেরিকান পণ্য ইন্ডিয়াতে ঢুকতে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় বা ট্যারিফ দিতে হয়, ইন্ডিয়ার পণ্য আমেরিকাতে যেতে তার চেয়ে কম দিতে হয়। তার মানে ইন্ডিয়াতে ট্যারিফের পরিমাণটা একটু বেশি। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব তো এইগুলা পছন্দ করেন না, সো তিনি ডাইরেক্ট এই রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়ার নিয়েছে যে ইন্ডিয়া যে পার্সেন্ট দিবে আমরাও সেই পার্সেন্ট দিব। সো এইটাতে ইন্ডিয়া একটা গ্যাপের মধ্যে পড়বে। সো এটা একটা হট টপিক, রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। যেহেতু এটা নিয়ে এখন বেশ আলাপ আলোচনা হচ্ছে, সো এটা এই টাইপের আলাপ আলোচনার জিনিসই আসলে পরীক্ষায় আসে, একবারে ধরেন অহেতুক জিনিসপত্র পরীক্ষায় আসে না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটা জিনিস আমাদের আজকের আলাপ আলোচনার মধ্যে, সেটা হচ্ছে লাইন অফ ক্রেডিট। এইখানে আপনি বুঝবেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেন, বিগত প্রধানমন্ত্রী বলেন, বা বর্তমান সময়ের আমাদের প্রধান উপদেষ্টা বলেন, বা ওই ইতিহাসের আপনি পেছনে যদি আপনি দেখেন, অমুক দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে যখন তারা গেছে তখন আপনি দেখবেন বিভিন্ন বিষয়ে দেখবেন বলে যে এদের মধ্যে মৌ সিগনেচার হয়েছে, এদের মধ্যে মৌ হয়েছে, এবং এই যে সমঝোতা স্মারক, এত লোনের সমঝোতা স্মারক হয়েছে, এত সমঝোতা স্মারক হয়েছে, এরকম বিভিন্ন খবর আমরা পত্রপত্রিকায় দেখি যে 5টা সমঝোতা স্মারক হয়েছে, এত বিলিয়ন ডলারের প্রজেক্ট হবে। এটা আমরা দেখি, কিন্তু ইভেনচুয়ালি এই জিনিস আমরা খুব একটা ঘটতে দেখি না, তার কিছু ব্যাপার আছে। এই জিনিসটার নামই হচ্ছে আমরা শিখবো, সেটার নাম হচ্ছে লাইন অফ ক্রেডিট। লাইন অফ ক্রেডিট হচ্ছে
একটা দেশ ধরেন, এই হচ্ছে একটা দেশ ধরেন এ, আর একটা দেশ হচ্ছে বি। এখন ধরেন এ দেশ অনেক বড়লোক আর বি দেশ হচ্ছে গরিব। সো এ দেশ বি দেশকে ধরেন $5 বিলিয়ন একটা লাইন অফ ক্রেডিট দিবে। এখন টাকা তো ফেলে দেওয়ার জন্য না, বা বলবে না যে তোকে এই যে মামা বাসা থেকে যাওয়ার সময় আপনাকে 1,000 টাকা দিয়ে যায়, ব্যাপারটা তো এরকম না। এই ব্যাপারটা তারা স্পেসিফিক কোনো জায়গায় দিবে। তারা বলবে যে তোমরা এই প্রজেক্টটা করো। সেই প্রজেক্টটা কি হতে পারে? ধরেন এইখানে একটা বিদ্যুৎ কেন্দ্র হতে পারে, যেহেতু তুমি গরিব তাহলে একটা বিদ্যুৎ কেন্দ্র বানাও, বা তুমি একটা ব্রিজ বানাও, বা তুমি একটা হাইটেক পার্ক বানাও, বা তুমি একটা কিছু বানাও আর কি। সেইখানে আমি $5 বিলিয়ন তোমাকে দিব। এখন এই $5 বিলিয়ন যে আমি তোমাকে দিয়ে দিব, এমনি এমনি দিয়ে দিব না। এর জন্য নির্দিষ্ট মেয়াদে তুমি এই টাকা সুদ সহ, কখনো কখনো সুদ মুক্ত, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুদ সহ আপনি ব্যাক দিয়ে দিবেন। কেমনে ব্যাক দিয়ে দিবেন তার একটা পুরো ডিটেইলস এর মধ্যে চুক্তিতে থাকে আর কি। এই ধাপে ধাপে এইভাবে এইভাবে আমাকে ব্যাক দিয়ে দিবা। কিন্তু আমি যে তোমাকে $5 বিলিয়ন দিব, এই $5 বিলিয়ন আমি তোমাকে ক্যাশ দিব না। যেহেতু তোমার এইখানে টোটাল প্রজেক্টটা ব্যয় হবে হচ্ছে $7 বিলিয়ন, প্রজেক্টটাতে ব্যয় হবে $7 বিলিয়ন। তো এইখানে তোমার কিছু জমি অধিগ্রহণ করতে হবে, তোমার কিছু পার্মানেন্ট কস্ট আছে, জমি ডেভেলপ করতে হবে। ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাটা তো সরকারের একসময় অধিগ্রহণ করতে হয়েছে। এই জায়গার যে অবস্থা ছিল সেই অবস্থাতে এই জায়গা ডেভেলপ করতে হয়েছে। পদ্মা নদীর চারপাশ দিয়ে বাঁধটার দিতে হয়েছে, মানে ওইখানে যে আপনার নদীর চারপাশ দিয়ে বাঁধটার দিতে হয়েছে। সো এই সমস্ত কাজে তো ব্যয় আছে। তাহলে তুমি এইখানে এই $2 বিলিয়ন ব্যয় করবা। এখন এই প্রজেক্টে তোমার কিছু সিমেন্ট লাগবে, এই প্রজেক্টে তোমার রড লাগবে, এই প্রজেক্টে তোমার স্টিল লাগবে, এই প্রজেক্টে তোমার ইঞ্জিনিয়ার লাগবে, এই প্রজেক্টে তোমার টেকনোলজিক্যাল সাপোর্ট লাগবে। এই জিনিসগুলো আমি তোমাকে দিব, নগদ টাকা দিব না। কিন্তু আমি তোমাকে এই জিনিসগুলো দিব, এই জিনিসগুলোর দাম হচ্ছে $5 বিলিয়ন। সেইটা দিয়ে তুমি এই জায়গা বানাবা। এই হচ্ছে লাইন অফ ক্রেডিট। সো নগদ টাকা কিন্তু না। ধরেন মেইন বিষয়টা কি, লাইন অফ ক্রেডিটকে যদি বাংলায় বোঝাই আমরা, একবারে সহজ বাংলায়, একবারে বাস্তববাদী দৃষ্টিভঙ্গ থেকে, সেটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করা। এই হচ্ছে মেইন বিষয়, বাকিতে পণ্য বিক্রি করা। ধরেন আপনার পদ্মা ব্রিজের সময় আপনি দেখবেন যে আপনার যে সমস্ত ক্রেনটা পর্যন্ত চায়না থেকে আসছে, লোহা লক্কর চায়না থেকে আসছে, বিভিন্ন কিছু চায়না থেকে আসছে। যদিও এটা আমরা দেখতেছি এটা বাংলাদেশি ইনভেস্টমেন্টে তৈরি হচ্ছে, বাট এরকম শত শত আরও প্রজেক্ট আছে যেই প্রজেক্টে ধরেন চায়না ইনভেস্ট করতেছে। সো চায়না কিন্তু ডাইরেক্ট টাকা দিয়ে দিচ্ছে, ব্যাপারটা তা না। চায়না ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল ম্যাটেরিয়ালস দিচ্ছে। সো টাকাও তারা দেয়, তবে খুবই সামান্য পরিমাণ টাকা দিতে পারে। এবং এই লাইন অফ ক্রেডিটে কিছু শর্ত থাকে। শর্ত তো হচ্ছে তারা নির্দিষ্ট প্রকল্পে ব্যয় করে। তারা এরকম না যে আমি $5 বিলিয়ন দিলাম, এই $5 বিলিয়ন তুমি কিছু এই জায়গা ব্যয় করো, কিছু ওই জায়গা ব্যয় করো, কিছু মানুষকে এমনি দিয়ে দাও, কিছু দান সদকা করো। ব্যাপারটা কিন্তু তা না, স্পেসিফিক প্রজেক্টে ব্যয় হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা টাকা পয়সা দেয় না, ওই টাকার এগেনস্টে তারা পণ্য দেয়। এবং বাকিতে পণ্য বেচার সাথে সাথে তারা একটা শর্তও জুড়ে দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেয় যে আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে বা আন্তর্জাতিক বিভিন্ন সময়ে তুমি কিন্তু আমার পক্ষে ভোট দিবা, আমার বিপক্ষে যাইতে পারবা না। আমি তোমার ভোটটা এই লোন দিয়ে কিনে নিলাম। বিষয়টা হচ্ছে এইটা, মানে তোমার সাথে আমার একটা কূটনৈতিক সম্পর্ক বিল্ড আপ হবে। ইন ফিউচার আমরা কূটনীতিতে তুমি আমার সাথে থাকবে অলওয়েজ। আমি তোমার পিঠে হাত রাখছি, তুমিও আমার পিঠে হাত রাখবা। এবং এই শর্ত কিন্তু লিখিতভাবে দিয়ে দেয়। এটা কিন্তু এরকম না যে বলছি তা এটা দিব না। ম্যাক্সিমাম ক্ষেত্রে না এগুলো ফিজিবল হয় না। আমরা ডাইরেক্ট চায়নারগুলো উদাহরণে দিই নাই, ভারতের সাথে কয়েকটা উদাহরণ দিছি। বর্তমান সময় ভারত বাংলাদেশ সম্পর্ক খুবই উত্তেজনার ভেতরে আছে, তো এটা আপনারা বুঝতে পারবেন। 2010 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তিনি বাংলাদেশে আসছিলেন রাষ্ট্রীয় সফরে। তিনি এসে বাংলাদেশকে $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দেয়, $1 বিলিয়ন। 2015 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন। এই সময় তিনি বাংলাদেশকে $2 বিলিয়ন একটা ঋণ চুক্তি দেয়। 2017 সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারত সফরে যান এবং সেখানে গিয়ে তিনি $4.5 বিলিয়ন একটা চুক্তি স্বাক্ষর করেন। তাহলে সব মিলে একই হইল
সব মিলে হইল হচ্ছে প্রায় আপনার $7.5 বিলিয়ন, 7.3 না, $7.5 বিলিয়ন আর কি, $7.5 বিলিয়ন। কিন্তু এই $7.5 বিলিয়ন কি বাংলাদেশে আসছে? বাংলাদেশে আসে নাই। প্রথম যেটা $1 বিলিয়ন যেটা মনমোহন সিং দিয়েছিলেন সেইখান থেকে আসছে 70%, পুরাটা আসে নাই। নরেন্দ্র মোদী 2015 সালে যে $2 বিলিয়ন দিয়েছিলেন তার মাত্র 4% এসেছে, এবং এই 4% টাকা আসে নাই। এই 4%-এ কিছু বাস ট্রাক বাংলাদেশে এসেছে, কিছু বাস ট্রাক। 2017 সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সফরে গিয়ে যে $4.5 বিলিয়ন দিয়েছিল তার মাত্র এসেছে $5 মিলিয়ন, মানে 0.11%। মাত্র ওইটা ছিল বিলিয়নে, আসছে কিন্তু মিলিয়নে। এখন কেন? প্রবলেমটা কি? প্রবলেমটা ছিল এই চুক্তিতে এই যে টাকার যে হয়েছে, এই টাকার ভেতরকার 85% আমার কাছ থেকে মালামাল নিতে হবে। আমি 15% টাকা দিব তোমাকে, আর 85% মালামাল দিব ওই টাকার। কিন্তু পরবর্তীতে তারা 85% থেকে এটাকে করে হচ্ছে 75%, মানে 75% তোমার মালামাল দিবে আর বাকিটা হচ্ছে আপনার এই টাকা দিবে। কিন্তু এই মালামালের ভেতরে ছিল ইট, বালু, সিমেন্ট, রড, যেটা আমাদের বাংলাদেশেই আরো সস্তায় পাওয়া যায়। তাহলে বাংলাদেশেই যে জিনিস সস্তায় পাওয়া যায়, ইন্ডিয়া থেকে যদি সেই জিনিস আসে বেশি দামে, তাহলে যে প্রজেক্ট আপনি করবেন ওই প্রজেক্ট তো লাভজনক হবে না। আর প্রজেক্ট যদি লাভজনক না হয় তাহলে তো আপনি এই ঋণের টাকা তো পরে ব্যাক দিতে হবে, এটা আপনি আর ব্যাক দিতে পারবেন না। সো প্রজেক্ট ফিজিবল হবে না, সো এটা সামনে আর আগাবে না। সো এইরকম 5 মিলিয়ন বা 7 মিলিয়ন এইরকম খরচ হওয়ার পরে ওইটা বাদ হয়ে যাবে, ওইটা আর সামনে আগাবে না, কেননা ফিজিবিলিটি স্টাডিতে ওই জিনিস টিকবে না। সো এই হচ্ছে বিষয়। এরকম লাইন অফ কন্ট্রোলের অ্যাম্পল অফ এক্সাম্পল আছে চীনের সাথে বিআরআই প্রজেক্টে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিল। এই যে সারা পৃথিবীতে যে টাকা পয়সা ব্যয় করতেছে এটাও কিন্তু আপনার লাইন অফ ক্রেডিটই অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা আজকে দুইটা সংঘাত নিয়ে পড়ব, যেটা আসলে খুবই উপেক্ষিত সংঘাত। এইখানে না লাইমলাইটে নাই, এদের নিয়ে তেমন কোনো নিউজ নাই, এদের নিয়ে কোনো তেমন কোনো মানে খুব একটা বড় সড়ো ইয়েও নাই। কিন্তু এই সমস্ত জায়গাতেও না মানুষ মারা গেছে ধরেন 7-8 লাখ বা তারও বেশি। রিসেন্ট টাইমেই ধরেন মানুষ মারা গেছে 1.5 লাখ মতন। সো এত মানুষ মারা যাচ্ছে এবং খুবই বড় বড় ম্যাসাকার হচ্ছে, এবং যেইখানে ধরেন ইউএন তার মিশন পাঠাতে পর্যন্ত বাধ্য হয়েছে। তো সেই সমস্ত জায়গায় ধরেন এগুলা লাইমলাইটে নাই। লাইমলাইটে নাই তার বেশ কিছু কারণ আছে, কেননা এই সমস্ত যে কঙ্গো বলেন আর সুদান বলেন, যে জিনিসের জন্য সেটা খুবই বিখ্যাত সেটা হচ্ছে গোল্ড। গোল্ডের জন্য খুবই মানে গোল্ড খুবই সিরিয়াস। ধরেন এই সমস্ত জায়গায় গোল্ড খুবই সিরিয়াস। শুধু গোল্ড না, আজকে আমরা আরও দেখব যে গোল্ডের বাইরেও আরও ম্যাটেরিয়ালস আছে, যে ম্যাটেরিয়ালসগুলা আসলে খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। সো এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি আজকে। সো কঙ্গো নিয়ে আমরা কথাবার্তা বলি। তো কঙ্গোর সাথে শুধু এইগুলা কিন্তু সবই গৃহযুদ্ধ। তার মানে কঙ্গো আলারা কঙ্গো আলাদের সাথেই মারামারি করতেছে, সুদান আলারা সুদানের সাথেই মারামারি করতেছে। সো বাইরের কোনো দেশ না, এরাই মারামারি করতেছে। সো এটার জন্য হচ্ছে এরা হচ্ছে গৃহযুদ্ধ। সো এই হচ্ছে আমরা ম্যাপটা নিয়েছি আফ্রিকার, এবং মধ্য আফ্রিকার দেশ আর কি হচ্ছে আপনার এই কঙ্গো বলেন, আর এই হচ্ছে কঙ্গো। সো কঙ্গোর পাশে এই যে কঙ্গো হচ্ছে এই যে আপনার এই লাইন দিয়ে হচ্ছে কঙ্গো সীমানা নির্ধারিত হয়েছে। এই হচ্ছে ধরেন কঙ্গো সীমানা। এখানে ছোট্ট একটা দেশ আছে 26,900 মতন বর্গ কিলোমিটারের একটা জায়গা, খুবই ছোট দেশ। ধরেন আমাদের একটা জেলার চাইতে একটু বড় হবে আর কি, এরকম একটা দেশ। এটার নাম হচ্ছে রুয়ান্ডা। এই রুয়ান্ডা একটা বড় প্লেয়ার এই জায়গা, মানে রুয়ান্ডা খুবই বড় প্লেয়ার। আর এই পুরা দেশটা হচ্ছে কঙ্গো। সো এত বড় একটা দেশ, এই দেশের হচ্ছে আপনার দেশের মেইন যে ঝামেলাকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে এই ছোট দেশটা রুয়ান্ডা। রুয়ান্ডা একটা বড় সড়ো ব্যাপার আর কি। সো কঙ্গোর যুদ্ধ বুঝতে হলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দুইটা জাতি নাম আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে তুতসি, একটা হচ্ছে তুতসি জাতি।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুৎসি জাতি মানে জাতিগতভাবে এরা তুৎসি, এবং আরেকটা হচ্ছে মনে রাখতে হবে হচ্ছে হুতু জাতি। এই দুই জাতি মেইনলি খুবই ইম্পর্টেন্ট, তুৎসু আর হচ্ছে হুতি। এবং এদের সাথে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে শুরুতে একবারে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রুয়ান্ডায় যে মেসাকার বা মেসাকার অফ রুয়ান্ডা, এইটা আমাদেরকে জানতে হবে। মেসাকার অফ রুয়ান্ডা এটা আমরা একটু বুঝে নিই। রুয়ান্ডা হচ্ছে পাশের রাষ্ট্রটা আর কি, ছোট রাষ্ট্রটা। 1994 সালে এখানে একটা বিশাল বড় মেসাকার হয়, এবং এই মেসাকারটা বেশি দিন চলে নাই, মাত্র 100 দিন। এই 1994 সালে 100 দিন, এবং এই 100 দিনে টোটাল মানুষ মারা গিয়েছিল 8 লাখ থেকে 10 লাখ মানুষ মারা গেছিল। 8 লাখ থেকে 10 লাখ 100 দিনে। তাহলে আপনি চিন্তা করেন রোজ মারা গেছে কয়জন, তাহলে গড়ে প্রত্যেক দিন কি পরিমাণ মানুষ মারা গেছে। এবং এটা একটা বিশাল বড় মেসাকার হিস্ট্রিতে, মানে একটা আফ্রিকার একটা কালো অধ্যায় আর কি। এই জিনিসটা ঘটে হচ্ছে রুয়ান্ডাতে, ছোট্ট একটা দেশ আপনারা দেখলেন, এই জন্য মরার মানুষ অনেক বেশি। এই যে 8 থেকে 10 লাখ লোক মানুষ মারা গিয়েছিল 1994 সালে, এদের মধ্যে 85 থেকে 90 ভাগই ছিল তুৎসি সম্প্রদায়। মানে তুৎসিদেরকে মেরে ফেলা হয়েছে, এবং এদেরকে মারছে হচ্ছে হুতু চরমপন্থীরা। এবং এই পরবর্তীতে ধরেন এই 100 দিনে এত মানুষ মারা যাওয়ার পর তুৎসিরা আরপিএফ বা রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট নামে একটা গোষ্ঠী তৈরি করে, এবং এটা মিলিটারি গোষ্ঠী, এদের কাছে অস্ত্র টস্ত্র ছিল। এবং এরা পরবর্তীতে বিদ্রোহ করে, এবং বিদ্রোহ করে যারা হুতুরা আছে এই হুতুদেরকে দেশ থেকে বিতাড়িত করে। তখন প্রায় 10 লাখের বেশি হুতু তখন বর্তমান যেটার কঙ্গো, সেই কঙ্গোতে পালায়া যায়। এইখান থেকে তারা পালায়া কঙ্গোতে ঢুকে চলে আসে হুতুরা। এখন আপনি চিন্তা করেন, হুতুরা তুৎসুদেরকে মেরে ফেলছে, কি পরিমাণ মানুষ মারছে, 8 থেকে 10 লক্ষ। এবং তারপরেও তুৎসুরা যেহেতু এত মারা গেছে, তখন তুৎসুরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা নিজেদের একটা প্যাট্রিয়টিক ফ্রন্ট তৈরি করছে। এই ফ্রন্ট তৈরি করে তারা হুতুদেরকে বের করে দিছে, মানে হুতুরা রুয়ান্ডা থেকে পালায়া গেছে, আসছে কোথায়, কঙ্গোতে। এই হচ্ছে মেইন বিষয়। তাহলে হুতুরা কিন্তু কঙ্গোতে এতদিন ধরে বেঁচে আছে, 94 সালের পর থেকে এর মধ্যে কিন্তু হুতুরা আছে। তো হুতুরা সংঘবদ্ধভাবে কিন্তু একসময় গিয়ে আবার রুয়ান্ডায় আক্রমণ করতে পারে। এখন হুতুদেরকে বের করে দিছে তুৎসুরা, তার মানে ওই যে প্যাট্রিয়টিক ফ্রন্ট তৈরি হয়েছে তার যে নেতা ছিল, সেই নেতাই কিন্তু এখন রুয়ান্ডার প্রেসিডেন্ট। সো তার মানে রুয়ান্ডাকে নিয়ন্ত্রণ করে এখন তুৎসুরা। এখন এই তুৎসিরা রুয়ান্ডাকে নিয়ন্ত্রণ করে, হুতুরা আছে লুকায়া হচ্ছে আপনার কঙ্গোতে। সো তারা যদি কখনো ব্যাক করে, তাহলে বর্তমান যে রুয়ান্ডার গভর্নমেন্ট আছে এর জন্য কিন্তু খুবই হুমকি হবে। এইটুকু বিষয় আমাদেরকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তার মানে রুয়ান্ডা কিন্তু ডাইরেক্ট কঙ্গের যুদ্ধতে না থাকলেও যুদ্ধে তারা আছে। কেননা রুয়ান্ডা তার ব্যক্তি স্বার্থের জন্য যদি কোনো কারণে কঙ্গোতে হুতুরা জাগ্রত হতে চায়, তাহলে তাদের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করবে হচ্ছে রুয়ান্ডা। কেননা জানে যে হুতুরা যদি কঙ্গোতে কোনোদিন বড় হয়ে যায় এবং শক্তিশালী হয়ে যায়, তাহলে হুতুরা আবার এসে রুয়ান্ডাতে আক্রমণ করবে। কেননা একটা ঝামেলা আছে, সেই ঝামেলা 1994 সালের ঝামেলা। এইটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি। এখন আপনাদেরকে আমরা মানে কঙ্গোতে আসলে কি হচ্ছে এটা আমরা বুঝাই। কঙ্গোতে কি হচ্ছে, কঙ্গোতে মানে 1994 সালের যে যুদ্ধ হয়েছিল, এরপরে যে 2 ধাপে যুদ্ধ হয়েছে, এবং এটা আফ্রিকার বিশ্বযুদ্ধ বলা হয়। কিন্তু এখন কঙ্গোর যে সরকার, এই কঙ্গো সরকারের এগেনস্টে কিন্তু এইখানে একটা বিদ্রোহী গোষ্ঠী আছে, যেই বিদ্রোহী গোষ্ঠীর নাম হচ্ছে M23। M23 মানে হচ্ছে মার্চ 23।
মার্চ মাসের 23 তারিখ আর কি, সেইখান থেকে তারা নিজেদেরকে নাম দিছে হচ্ছে মার্চ। এবং এই M23 গ্রুপ হচ্ছে তুৎসি সম্প্রদায়ের লোকের। এখন রুয়ান্ডাতে কারা আছে? তুৎসি। রুয়ান্ডা থেকে নিয়ন্ত্রণে আছে তুৎসি। এখন তুৎসিরা কিন্তু কঙ্গোতেও আছে। এই তুৎসি যে কঙ্গোতে আছে তাদের যে গ্রুপ, সেই গ্রুপটার নাম হচ্ছে M23। এইখানে হুতুরা আছে, হুতুরা পালায় আসছে রুয়ান্ডা থেকে। আবার কঙ্গোর ভেতরেও যে সমস্ত হুতুরা ছিল, এই হুতুরা যদি মানে মিলিটারিলি বড় হয়ে যায়, তাহলে অবশ্যই রুয়ান্ডা এদেরকে দমন করতে হলে রুয়ান্ডা M23-কে সাপোর্ট দিবে। কেননা M23-র সাথে তাদের জাতিগত মিল আছে। রুয়ান্ডার সরকারও তুৎসি জনগোষ্ঠী, M23ও তুৎসি জনগোষ্ঠী। সো জাতিতে জাতিতে মিল দিবে। আর ঐতিহাসিকভাবেই তুৎসিদের শত্রু হচ্ছে হুতুরা। সো হুতুদেরকে তারা দমানোর ট্রাই করবে। সো যা প্র্যাকটিক্যাল হওয়ার কথা তাই ঘটতেছে আর কি। এখন এই M23 হচ্ছে 2009 সালের 2009 সালের তারা একটা 23 তারিখে 2009 সালের 23 তারিখে একটা চুক্তি হয় হচ্ছে আপনার, যেটাকে মার্চ 23 এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তিতে বলা হয় যে এইখানে একটা পিস এগ্রিমেন্ট হবে এই কঙ্গোতে, যেন কঙ্গোর যে সমস্ত অস্থিরতা ছিল এই অস্থিরতা বন্ধ হয়ে যায়। কিন্তু এই এগ্রিমেন্ট পরবর্তীতে কাজে দেয় নাই। সেই জন্য এই মার্চ 23 এগ্রিমেন্টের নাম অনুসারে এই যে তুৎসিগণ জনগোষ্ঠীর যে কঙ্গোতে যে মিলিশিয়া গ্রুপ, তারা নিজেদেরকে নাম করে হচ্ছে M23। যদিও এরা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে। এই হচ্ছে মেইন বিষয় আর কি। রুয়ান্ডার ব্যাপার স্যাপার আপনারা বুঝে নিলেন আপনারা। এখন হচ্ছে এইখানে রুয়ান্ডার সাথে আসলে আরও কিছু বিষয় আশয় আছে। সেটা হচ্ছে এই যে কঙ্গোতে বেশ কিছু আর্থ মেটাল আছে, তার মধ্যে একটা হচ্ছে স্বর্ণ। কঙ্গোতে উৎপাদিত হয় স্বর্ণ। আরও একটা আছে যেটার নাম হচ্ছে কোলটান। কোলটান হচ্ছে এক ধরনের খুবই রেয়ার আর্থ মেটাল, যেটা মোবাইল ফোন তৈরিতে ব্যবহৃত হয়। এখন আপনার কাছে যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনের ভেতরেও খুবই সামান্য পরিমাণে কোলটান আছে। এবং হতে পারে এই কোলটানটা আসছে কঙ্গো থেকে। এবং হতে পারে এই আপনার ফোনের এই কোলটান, আমার ফোনের এই কোলটানের জন্যই হিউজ পরিমাণ মানুষ জীবন দিয়ে দিচ্ছে। এবং এইটা ক্যামেরা তৈরিতে, মোবাইল ফোন তৈরিতে, গাড়ি তৈরিতে, বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরিতে একটা খুবই এসেনশিয়াল জিনিস আছে আসলে এই কোলটান। এই কোলটান মেইনলি আসে হচ্ছে কঙ্গো থেকে, কিন্তু ওয়ার্ল্ডে মোটামুটি বড় পরিমাণে কোলটান এক্সপোর্ট করতেছে রুয়ান্ডা। এখন রুয়ান্ডার কাছে তো এত বেশি কোলটান নাই, তাহলে রুয়ান্ডা এত পাচ্ছে কোথায়? এখন এইখানে কঙ্গোতে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধতে এখন বড় পার্টি হচ্ছে M23, যাদেরকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে রুয়ান্ডা। কেননা এদের মধ্যে জাতিগত মিল আছে, স্বার্থ আছে। রুয়ান্ডা তাদেরকে বিভিন্নভাবে অস্ত্র, গোলাবারুদ, সাহায্য, ট্রেনিং এগুলা দিচ্ছে। এখন অস্ত্র, গোলাবারুদ, সাহায্য, ট্রেনিং দিচ্ছে জাতিগত মিল থাকার কারণে, কিন্তু ফ্রি না। তাহলে তুমি কি করতেছো? তোমার ভেতরের যে খনি থেকে যে কোলটান উৎপাদিত হচ্ছে, সেই কোলটান আমার কাছে পাঠাও। এবং এইখানের হিসাবে আপনি দেখেন যে একটা হিসাবে বলা হয়েছে যে আপনার এই একটা হিসাবে বলা হয়েছে যে 2024 সালের জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি 4 সপ্তাহে M23 বিদ্রোহীরা প্রায় 120 টন কোলটান রুয়ান্ডায় পাঠাচ্ছে। মানে প্রত্যেক মাসে 120 টন, প্রতি মাসে 120 টন। এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জিনিস আর কি, এবং খুবই রেয়ার একটা জিনিস, যেটা পাঠাচ্ছে প্রতি 4 মাসে 120 টন, যেটা এক্সপোর্ট করে দিচ্ছে হচ্ছে রুয়ান্ডায়। তার মানে রুয়ান্ডার ধরেন এই খনিজ সম্পদ বাইরে বিক্রি করার যে পরিমাণ, এইটা বিগত টাইমগুলোতে খুবই আপনার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে আর কি, খুবই উল্লেখযোগ্য হারে বাড়ছে। তার মানে আপনি চিন্তা করেন যে M23-কে শুধুমাত্র আদর্শিক দিক দিয়ে যে সাপোর্ট দিচ্ছে ব্যাপারটা তা না, খুবই আদর্শিক দিক দিয়ে ব্যাপারটা তা না, এর পেছনে আরও অনেক বিষয় আশয় আছে।
এবং যে জাতিগত ঝামেলা তৈরি হয়েছিল হচ্ছে কঙ্গোতে ক্ষমতায় নিয়ে, যে ক্ষমতায় কঙ্গোতেও যুদ্ধটা কিন্তু হুতু এবং তুৎসির মধ্যে, কঙ্গোতেও এদের মধ্যে যুদ্ধ, কিন্তু ঐতিহাসিকভাবে একটা যুদ্ধ যেহেতু রোয়ান্ডায় ঘটে গেছে এবং যেইখানে প্রচুর পরিমাণে তুৎসিরা মারা গেছে, তারপরেও তুৎসিরা এই জায়গার ক্ষমতা দখল করে আছে। সো এরা অবশ্যই তুৎসিকে সাপোর্ট দিবে এবং এই সাপোর্টের এগেনস্টে সে এদের কাছ থেকে রেয়ার আর্থ মেটাল খনিজ সম্পদ নিয়ে নিবে, এটা খুব স্বাভাবিক। সো হুতুরা দাঁড়াতে পারতেছে না। এবং মজার বিষয় হচ্ছে এই হুতুরাও মানবতা বিরোধী অপরাধ করতেছে, তুৎসিরাও মানবতা বিরোধী অপরাধ করতেছে। মানে এইখানে কেউই আপনার মানে না। তো এখানে কে আছে? এইখানে আছে হচ্ছে মনুষ্ক নামক একটা হচ্ছে জাতিসংঘের মিশন পরিচালিত হচ্ছে, যেখানে 1000-এর বেশি শান্তিরক্ষা মিশন আছে। এবং এই একমাত্র মিশন কিন্তু ডিফেন্সিভ পারপাসে কাজ করে, মানে তারা যে আক্রমণ করতে পারে না, তারা ডিফেন্স দেয়। এই একটা মাত্র মিশন যারা কিন্তু অফেন্সিভ পারপাসে কিন্তু তারা কাজ করতে পারে। তার মানে ধরেন এই শান্তি মিশন কিন্তু যা গুলি টুলি করে ফেলতে পারে, মানে যা অফেন্সিভ কার্যক্রম করতে পারে, এই একটা মিশন। এবং তারা 2013 সালে কিন্তু M23-কে পরাজিত করে ফেলেছিল। কিন্তু 2023-এর পরে এবং বিশেষ করে 2024-এর এপ্রিলের পর থেকে এই M23 আবার ভালো মতন ব্যাক আসছে এবং ম্যাক্সিমাম জায়গার নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে। কঙ্গোর ম্যাক্সিমাম জায়গারই তারা নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে। এবং দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু বাহিনী কিন্তু এইখানে M23-র এগেনস্টে আপনার সংঘর্ষে চলে গেছে। দক্ষিণ আফ্রিকার প্রায় আপনার কতটা দেশ, প্রায় হচ্ছে বেশ কয়েকটা দেশ, 13টা দেশ একত্রিত হয়ে। এবং কঙ্গোর প্রেসিডেন্ট বলছে যে এই শান্তিরক্ষা মিশনের এই জায়গার দরকার নাই, তারা কোনো কাজই করতে পারতেছে না, তারা এখানে এসে হুদাই এসে ঘোরাঘুরি করতেছে, এরা কোনো কাজই করতে পারতেছে না রিসেন্ট টাইমে। এবং তারা বলছে যে 2024 সালের পরে তোমরা চলে যাবা, কিন্তু ইউএন বলছে না, এখানে আমাদের 2025 থাকতে হবে। কিন্তু 2025-এও কি এদের গৃহযুদ্ধ শেষ হবে কিনা এটা বলা যাচ্ছে না। এটা মানে খুবই খুবই অন্যরকম একটা বিষয়। বর্তমান সময়ে সার্বিয়াতে একটা উত্তেজনা চলতেছে। সার্বিয়া হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, ইতালির খুব কাছে অবস্থিত। এই হচ্ছে ইতালি এবং ভূমধ্যসাগরের এই পাশে হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে ইতালি, এই যে এইটা হচ্ছে ইতালি, সো আর এই হচ্ছে আপনার সার্বিয়া। সো ইউরোপের একটা দেশ হচ্ছে সার্বিয়া, এবং সার্বিয়া এক সময়কার খুবই মানে নামকরা একটা দেশ। বেলগ্রেডের বেশ কিছু আলাপ আলোচনা আছে। সেইখানে একটা ছাত্র অভ্যুত্থান চলতেছে আমাদের দেশের মতোই, মানে ছাত্ররা একটা আন্দোলন পরিচালনা করতেছে। এবং শুরুর দিকে ছাত্ররা খুব একটা সুবিধা করতে না পারলেও বর্তমান সময় সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, ইউনিভার্সিটির শিক্ষকরা ছাত্রদের পক্ষে চলে গেছে। ঘটনাটা ঘটে হচ্ছে 2024 সালের নভেম্বরের 1 তারিখ। সেটা হচ্ছে তাদের একটা রেল স্টেশনের ছাদ ভেঙে পড়ে, এবং ছাদ ভেঙে পড়ে 15 জন সাধারণ মানুষ ওইখানে মারা যায়। এবং সেইখান থেকেই ঘটনাটা শুরু। লুমেন কি কিছু বলবেন নাকি? আপনি হ্যান্ড রেজ করে আছেন। ওকে, যাই হোক, এখানে আপনার এই সার্বিয়াতে যে ঘটনা ঘটছে, যে রেল স্টেশনে ছাদ ভেঙে গেছে, ছাদ ভেঙে গিয়ে নভেম্বর মাসের 1 তারিখ গত বছরের 15 জন মানুষ মারা যায়। এবং এইখানে তখন মানুষ বা ছাত্ররা যে প্রতিবাদ শুরু করে, তারা প্রতিবাদ করে যে এই যে রেল স্টেশনের যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনের দুর্নীতি হয়েছে এবং এইখানে সরকার হচ্ছে নেপোটিজমের কারণে তার প্রিয় লোকদেরকে এই কাজটা দিছে এবং এইখানে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিটা সরকার দীর্ঘদিন যাবৎ করে আসতেছে। সো তারা এর বিচারের দাবিতে আন্দোলন শুরু করে নভেম্বর মাসের 1 তারিখ, যেইটা
এই সাম্প্রতিক সময়ে এসে ডিসেম্বরে এসে মানে আপনার ডিসেম্বরের পরে ইভেন জানুয়ারিতে এসে জন আন্দোলনের রূপ নিচ্ছে এবং সরকার বেশ কিছু ছাত্রদেরকে মামলা টামলা দিয়ে গ্রেপ্তার করছে, ধরেন বাংলাদেশের মডেল। কিন্তু এইখানে ছাত্ররা একটা চমৎকার ঘটনা ঘটাইছে। ছাত্ররা দলগতভাবে যে আন্দোলনটা করতেছে, এই আন্দোলনে তাদের কোনো নেতৃত্ব নাই, কিন্তু যে কে নেতৃত্ব দিচ্ছে, ধরেন আন্দোলনের কোনো প্রধান নাই ছাত্রদের পক্ষে যে তাদেরকে আপনি ধরে নিয়ে যাবেন। তারা প্রত্যেক দিন আন্দোলন করার জন্য একজনকে প্রকাশক নির্বাচন করেন, সেই একজন হচ্ছে ওই দিনের আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে তাদের আন্দোলনের মেকানিজম। এইভাবে করে তারা আন্দোলনকে সুগঠিত করতেছে এবং দৈনিক তাদের একটা প্ল্যাটফর্ম আছে, এই একটা সেইখানে তারা একটা ভোটাভুটির মাধ্যমে একজনকে তারা নিয়ন্ত্রণ করে, একজনকে সিলেক্ট করে, সেই একজন হচ্ছে ওই দিনের আন্দোলন পরিচালনা করে। এবং সরকারের উপর তারা ব্যাপক বেশ কয়েকটা দাবি দিছে। তার এক নাম্বার দাবি হচ্ছে সাত ধসের সাথে সম্পর্কিত সকলের মানে সমস্ত যে দলিল টলিল আছে, ডকুমেন্ট, এগুলা প্রকাশ করা, যে এখানে আসলে দুর্নীতি হয়েছে কিনা, এবং যারা এটার সাথে যুক্ত ছিল এদের বিচার করা, এবং ছাত্রদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এবং মামলা গ্রেপ্তার করা হয়েছে এদেরকে মুক্তি দেওয়া এবং উচ্চশিক্ষায় বাজেট বাড়ানো। এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার ইয়ে করতে হবে। এবং সার্বিয়ার যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছে ভুসিচে। এই ভুসিচে দীর্ঘদিন যাবৎ আপনার সার্বিয়াকে তারা নিয়ন্ত্রণ করতেছে, আলেকজান্ডার ভুসিচে। এই আলেকজান্ডার ভুসিচে সে কিন্তু আগে ছিল প্রধানমন্ত্রী, পরবর্তীতে সে হয়েছে প্রেসিডেন্ট। এবং তীব্র আন্দোলনের জন্য তার প্রধানমন্ত্রী, তার এই যে কনস্ট্রাকশনের যে মন্ত্রী, এরকম বেশ কয়েকজন পদত্যাগ করছে। এখন পর্যন্ত কিন্তু তারা ছাত্ররা ভুসিচের পদত্যাগের দাবি করে নাই, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো বা এমন হতে পারে যে তারা ভুসিচের পদত্যাগ চায়। এবং তারা একটা প্রতিবাদ করছে যে 20 ফেব্রুয়ারি মানে 10 ফেব্রুয়ারি, আজ থেকে কয়েকদিন আগে, তারা মেইন সড়ক, প্রধান সড়ক তারা অবরোধ করছে। এবং তারা অবরোধ করছে হচ্ছে 15 ঘন্টা 15 মিনিট, 15 ঘন্টা 15 মিনিট অবরোধ করছে। এবং পরবর্তীতে তারা 15 মিনিট নীরবতা পালন করছে। এই 15 ঘন্টা 15 মিনিট এবং 15 মিনিটের নীরবতা, এইটা পালন করার পেছনের মেইন কারণ হচ্ছে কি, ছাদ ধসে 15 জন মানুষ মারা গিয়েছিল। এবং ভুসিচে যে 10 বছর ধরে সার্বিয়া শাসন করতেছে, ম্যাক্সিমাম বিশ্লেষকদের মতন ভুসিচের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সে এখন ফেস করতেছে। এবং ইউরোপে এইরকম একটা ছাত্র আন্দোলন, এবং এই ছাত্র আন্দোলন যে ভুসিচেকে পতন ঘটায় দিতে পারে যে কোনো মুহূর্তে, একটা ভালনারেবল সিচুয়েশন তৈরি করছে সার্বিয়ার প্রেসিডেন্টের জন্য এইটা। এবং ইউরোপেও যে আপনার এরকম নেপোটিজমের কারণে কনস্ট্রাকশনে দুর্নীতি হয়, সরকার প্রিয় কোম্পানিকে চাকরি মানে কাজ দেয় এবং কাজের পেছনে দুর্নীতি হয়, তার একটা বড় নজির হচ্ছে সার্বিয়ার আন্দোলন। এবং সার্বিয়ার দুর্নীতি সূচকে 180টা দেশের মধ্যে ইউরোপের একটা দেশ হয়ে সে 105তম অবস্থানে আছে। এবং ভুসিচের আমলে তার অবস্থান ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। তার মানে সার্বিয়া ধীরে ধীরে মোটামুটি বড়সড় দুর্নীতিগ্রস্ত কান্ট্রিতে পরিণত হচ্ছে, ইউরোপের দেশ হওয়ার পরেও। সো ধীরে ধীরে হয়তোবা এই কিছুদিনের মধ্যে পরিস্থিতি ঠান্ডা হবে, অথবা ভুসিচের মানে ভুসিচের শাসনের পতন হয়ে যাবে। রিসেন্টলি আমরা তাইওয়ান একটা বর্তমান সময়কার হট টপিক, এমনিতেই হট টপিক, কিন্তু আরেকটা হট টপিক হচ্ছে, আপনারা জানেন যে আমেরিকা সাংবিধানিকভাবে তাইওয়ানকে প্রোটেক্ট করার দায়িত্ব রাখে, সাংবিধানিকভাবে, যে তাইওয়ানকে যদি চায়না ইনভেড করে তাহলে আপনার তাইওয়ানকে তারা প্রোটেক্ট করবে। এর একটা ব্যাপার ঐতিহাসিকভাবে চলে আসতেছে। তো কিন্তু 1971-72 সালে যখন মেইন চায়নার সাথে আমেরিকার সম্পর্ক বিল্ড আপ হয়, যেটা আমরা পিং পং ডিপ্লোমেসি বলেছি এবং পান্ডা ডিপ্লোমেসি বলেছি,
ওই টাইমে যখন তাইওয়ানের চায়নার সাথে সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু চায়না আমেরিকাকে দিয়ে ওয়ান চায়না পলিসিতে সিগনেচার করে নিছে। ওয়ান চায়না পলিসি মানে ঐতিহাসিকভাবে যে সমস্ত জায়গা ছিল চায়নার, সে সমস্ত জায়গা চায়নার। চায়না হবে একটা চায়না। তাইওয়ান বলে আলাদা কোনো দেশ নাই, হংকং বলে আলাদা কোনো দেশ নাই, ম্যাকাও বলে আলাদা কোনো দেশ নাই, তিব্বত বলে আলাদা কোনো দেশ নাই, সবাই আসলে চায়না। এই হচ্ছে ওয়ান চায়না পলিসি। এই জন্য আমেরিকা কিন্তু তাইওয়ান যদি কখনো স্বাধীন দেশ হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দেয়, তাহলে আমেরিকা কিন্তু সেই স্বীকৃতিকে সাপোর্ট করতে পারবে না। মানে আমেরিকা তাইওয়ানকে কোনোদিন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরকম একটা নথিই আছে। কিন্তু বর্তমান মাসে এই ফেব্রুয়ারি 2025-এ একটা ঘটনা ঘটেছে, যেটা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাইওয়ান পৃষ্ঠার পূর্বে যে তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না করার বিষয়টা উল্লেখ ছিল, সেই জিনিসটা সরিয়ে ফেলেছে তারা, ট্রাম্প প্রশাসন এসে। তার মানে যেটা ছিল তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না করা, এটাকে সরায় ফেলেছে। তার মানে তাইওয়ানকে কিন্তু আমেরিকা চাইলে সামনে স্বাধীনতার স্বীকৃতি দিতেও পারে। সো একটা ব্যাপক একটা উত্তেজনা তৈরি হয়েছে এটা নিয়ে। তো আমরা একটা তাইওয়ান বিষয়টা আমরা বুঝি। এই হচ্ছে মেইনল্যান্ড চায়না, যেটা মানচিত্র বড় করে থাকলে ধরেন এই হচ্ছে মেইনল্যান্ড চায়না। আর এই জায়গা হচ্ছে আপনার একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে তাইওয়ান, যেটা আগে ফরমোজা নামে পরিচিত ছিল। এর মানে সাংবিধানিক নাম হচ্ছে রিপাবলিক অফ চায়না, তাইওয়ানের সাংবিধানিক নাম। আর চায়নার নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, আর এটা হচ্ছে রিপাবলিক অফ চায়না। ঠিক আছে, ROC। তাইওয়ান হচ্ছে তার ডাক নাম। এখন তাইওয়ানের একটু ইতিহাস আমরা দেখার ট্রাই করি। একবারে শুরুর দিকে হাজার হাজার বছর ধরে এই এইটার নাম ছিল হচ্ছে ফরমোজা। 1600 শতকে এটা হচ্ছে ডাচ এবং স্প্যানিশদের কলোনি ছিল। চায়নার যে চিং বংশ, চিং ডাইনেস্ট্রি 1684 সালে তাইওয়ানকে ফুজিয়ান প্রদেশের অংশ হিসেবে করে নেয়। তখন থেকে এটা চায়নার অংশ, আগে ছিল তারা ফরমোজা। এবং পরবর্তীতে চীনের এরপর থেকে এই চিং ডাইনেস্ট্রি বা চিং রাজবংশ কাছ থেকে, মানে এটা চায়নারই, এরপরের থেকে এটা। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা চায়নার কাছেই থাকে, এটাও চায়নাই। কিন্তু 1949 সালে যখন মাও সেতুং বা মাও জেদাংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বাহিনী চীন দখল করে নেয় বা চীনের দায়িত্ব নিয়ে নেয়, তখন 1949 সালে চায়নার যে গণতান্ত্রিক সরকার ছিল, তখন চায়নার নাম ছিল রিপাবলিক অফ চায়না। তার নাম ছিল হচ্ছে চিয়াং কাইশেক। চিয়াং কাইশেক পালায় তাইওয়ানে চলে আসে এবং তাইওয়ানের নাম হয় হচ্ছে রিপাবলিক অফ চায়না। আর মাও সেতুং মেইনল্যান্ড চায়নার নাম দেয় হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, যেটা হয় হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শের একটা দেশ। এই পথ থেকেই হচ্ছে সে মূলত চায়নার হাতছাড়া সে ওই দিন থেকে। তাছাড়া 1684 থেকে এটা কিন্তু ছিল মূলত আপনার চীনের কাছেই। কিন্তু মাঝখানে কিছুদিনের জন্য এটা জাপান দখল করে নেয়। জাপান দখল করে নেয় 1895 সালে। এটা জাপান দখল করে নেয় এবং 1895 সাল থেকে 1945 সাল পর্যন্ত এটা জাপানের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন এটা জাপান হেরে যায়, তখন তাইওয়ান হয়ে যায় আবার চীনের। তার মানে 1668 থেকে 1895 পর্যন্ত চায়নারই ছিল। এরপরে জাপানের কাছে চলে যায়। 1945 থেকে 1949 এটা চায়নায় ছিল। আবার পরবর্তীতে এটা রিপাবলিক অফ চায়না হয়ে যায় মানে চিয়াং কাইশেকের। এই হচ্ছে ঘটনা। তাইওয়ানের বর্তমান অবস্থা কি? তাইওয়ানের আন্তর্জাতিক তেমন কোনো স্বীকৃতি নাই। মোটামুটি 12টা দেশ তাইওয়ানকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দিছে স্বাধীন দেশ হিসেবে। বাট এই 12টা দেশই হচ্ছে খুবই খুবই ছোট ছোট দেশ। এই 12টা দেশগুলো একবারে খুবই ছোট দেশ।
কোনো বড় দেশ এখন পর্যন্ত এদেরকে স্বীকৃতি দেয় নাই। যেমন একটা দেশ ট্রু ভ্যালু, এদের মতন দেশ আর কি, ছোটোখাটো দেশ যাদের একটু স্বার্থ আছে তাইওয়ানের সাথে, তারা এদেরকে স্বীকৃতি দিছে। বড় কোনো দেশ এখন পর্যন্ত এদের কোনো স্বীকৃতি দেয় নাই। মার্কিন মিত্ররা তার সাথে একটা বড় ব্যবসা বাণিজ্যের জন্য হোক আর সেমিকন্ডাক্টর বিজনেসের জন্য হোক তাদের সাথে একটা, এবং চায়নাকে ডমিনেট করার জন্য হোক, তাইওয়ানের সাথে একটা রিলেশন বিল্ড আপ রাখে, কিন্তু তাইওয়ানকে বিভিন্নভাবে সহায়তা করলে তাইওয়ানের স্বাধীনতার স্বীকৃতি তারা এখনো দেয় না। এখন তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে, তাহলে তাইপে কি নিজেদেরকে স্বাধীন ঘোষণা করতে পারবে কিনা? এটা বর্তমান সংবিধান অনুযায়ী তারা পারবে না, কেননা সংবিধান অনুযায়ী তারা হচ্ছে রিপাবলিক অফ চায়না। যদি এটা করতে হয় তাহলে তাদের সংবিধান সংশোধন করতে হবে, যার জন্য গণভোটের প্রয়োজন। সেটা পসিবল কিনা খুবই টাফ কাজ সেইটা। তাইওয়ানের যে বর্তমান প্রেসিডেন্ট চিংদে, লাই চিংদে আর কি, লাই চিংদে কিছুদিন আগে চায়নাকে বলছে যে সে চায়নাকে বলছে যে চায়না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায়, এবং তারা বলছে যে আমরা প্রয়োজনে আমরা পুরা স্বাধীন হয়ে যাব, এই টাইপের বক্তব্য দিছে। পরবর্তীতে সে আবার মাপ চাইছে যে আমরা স্বাধীন হয়ে যাব এটা আমরা বলি নাই, আমি বলেছি আমরা স্বাধীন, মানে স্বাধীন হয়ে যাব সে বলে দিছিল, কিন্তু স্বাধীন। চীন আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত তাইওয়ানকে দখল করার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, কিন্তু 2005 সালে চীনের পার্লামেন্টে এন্টি সেকেশন আইন পাশ হয়েছে যে আলাদা হওয়া যাবে না, কিন্তু এই আইনের মধ্যে অনেক অ্যাম্বিগুইটি আছে। কিন্তু তাইওয়ানকে দখল করার জন্য চীন যে স্ট্র্যাটেজি দখল করতে পারে সেইটার নাম হচ্ছে কন্টেইনমেন্ট পলিসি। কন্টেইনমেন্ট পলিসিটা কি এটা আমরা একটু বোঝার ট্রাই করি। কন্টেইনমেন্ট পলিসি মানে আটকায় ধরা। এই হচ্ছে তাইওয়ান, আপনারা যেটা দেখতেছেন এই হচ্ছে দ্বীপটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান শুধু এতটুকু না, এই জায়গাও তাইওয়ানের একটা দ্বীপ আছে, এর মালিকও কিন্তু তাইওয়ান, এইটার নাম হচ্ছে মাতসু আইল্যান্ড। এইখানে একটা দ্বীপ আছে, এই দ্বীপটার মালিকও হচ্ছে তাইওয়ান, এই দ্বীপটার নাম হচ্ছে কিনমেন দ্বীপ। কিনমেনেই 1,40,000 মতন তাইওয়ানের মানুষ বাস করে, মাতসুতে বাস করে প্রায় 60,000। এখন আপনি চিন্তা করেন, এই যে দুইটা দাগ দিলাম, এই যে দুইটা দ্বীপ মাতসু এবং কিনন্যান, এই দুইটা দ্বীপ কিন্তু চীনের কাছে, এবং কিনন্যান চীনের মেইনল্যান্ড থেকে মাত্র 8 কিলোমিটার সমুদ্রের ভেতরে। এই জায়গা খুবই সামান্য একটু রাস্তা, 8 কিলোমিটার, কিন্তু তাইওয়ান থেকে কিন্তু দূরত্ব বেশি। মাতসু তাই তাইওয়ান থেকে দূরত্ব বেশি, চীন থেকে দূরত্ব কম। সো চীন তাইওয়ানকে দখল করার আগে কন্টেইনমেন্ট পলিসি, আটকায় ধরা, তার নৌবাহিনী দিয়ে সেই কাজটা করতে পারে যে কিনন্যান চারদিক থেকে কিনন্যানকে ঘিরে দিতে পারে, এবং চারদিক থেকে সে মাতসুকে ঘিরে নিতে পারে। তাইওয়ানের প্রথম কন্টেইনমেন্ট দুর্বল করা। তাহলে তাইওয়ানের প্রায় 2 লাখ লোক নিজেদের, তারা সিটিজেন তাইওয়ানের, 2 লাখ লোক চায়নার ইয়েতে আটকা পড়বে। তখন কিন্তু ডিপ্লোম্যাটিক আলাপ আলোচনা শুরু হবে, এবং সেই আলাপ আলোচনার বেস ধরে আরও সামনে আগাবে, এবং আরও সামনে আগাতে তারা একসময় ধরে নিতে পারে পুরা তাইওয়ানকে। এবং বর্তমান চীনের আজীবন প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি আসলে মনে করেন যে তিনি মাও সেতুংয়ের চাইতেও বড় মানের নেতা। এটা তিনি মনে করেন, এটা বিভিন্ন লেখালেখিতে এই বিষয়গুলো ফুটে উঠছে, যে তিনি মনে করেন যে তিনি আপনার মাও সেতুংয়ের চাইতেও অনেক বড় মানের নেতা আর কি। এবং তিনি যেহেতু এই কমিউনিস্ট চায়না 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং 2049 সালে তার বয়স হবে হচ্ছে আপনার 100 বছর, 2049 সালে। এবং শি জিনপিং মনে করেন যে পিপলস রিপাবলিক অফ চায়নার বয়স বা কমিউনিস্ট চায়নার বয়স 100 বছরের যে অ্যানিভার্সারি হবে, সেই 100 বছরের অ্যানিভার্সারির টাইমেই তাইওয়ানকে চায়নার সাথে যদি তিনি অ্যাটাচড করে ফেলতে পারেন, তাহলে তিনি মাও সেতুংকেও ছাড়ায়া যাবেন।
এবং এইটাকে তিনি তার নৈতিক দায়িত্ব হিসেবে মনে করেন এবং তিনি একসময় এই ঘটনা হয়তোবা ঘটানোর উদ্যোগ নিতে পারেন এবং তাইওয়ানকে নিজের দেশে নিয়ে নেবে সে 2049 সালের মধ্যে, এখনই না, 2049 সালের মধ্যে। সো দ্যাটস ওয়াই কিন্তু চায়না তার নৌবাহিনীর দিকে বেশি নজর দিচ্ছে, নৌবাহিনীর দিকে ব্যাপক নজর দিচ্ছে এবং শি জিনপিং যদি তার ক্ষমতা ধরে রাখে এবং বেঁচে থাকে তাহলে একসময় এই ঘটনা ঘটবে আর কি।